সামনে সমুদ্র। উপস্থাপনায় অনুশ্রী প্রতিহার। লেখিকা সুমিত্রা ভট্টাচার্য। রাত্রে খাবার টেবিলে কথাটা পারল শ্রাবণী। তাড়াতাড়ি গরমের ছুটি তো শেষ হয়ে এলো, চলো না কোথাও একটু বেরিয়ে আসি। ধীমান রুটির সঙ্গে গোগ্রাসে একটা টিভি সিরিয়াল বলছিল। নায়িকা গুপ্ত প্রেমিকের সঙ্গে অভিসার সেরে বাড়ি ফিরেছে। বাইরে থেকে কলিং বেল বাজিয়েই চলেছে অবিরাম। কেউ দরজা খুলছে না। মরিয়া হয়ে দরজা জোর ধাক্কা দিতেই দরজা হাট। ড্রয়িং রুমের সোফায় গুলি খেয়ে পড়ে আছে নায়িকার স্বামী। এমন রুদ্ধশ্বাস সময়ে শ্রাবণীর বায়না ধীমানের কানে যাওয়ার কথাও নয়, গেলেও না। কিন্তু তাতার তো ছাড়বার পাত্র নয়। তাতার হলো ধীমান আর শ্রাবণীর একমাত্র ছেলে, এই গল্পের নায়ক নায়িকার একমাত্র সন্তান। কদিন আগেও তাকে সকাল সকাল খাইয়ে ঘুম পাড়িয়ে দিত শ্রাবণী। আজকাল সে বাবা মার সঙ্গে খাবার টেবিলে বসবেই, এটাই তার জেদ। আগে খাওয়া হয়ে গেলেও সে ধীমানের হাত ধরে ঝাঁকাতে আরম্ভ করলো। হ্যাঁ বাবা, চলো না। টিভি থেকে চোখ সরল না ধীমানের। কোথায় যাবি? বাবা বলল। ওই যে মা বলল কোথাও একটা বেরিয়ে আসি। পর্দায় পুলিশ উপস্থিত। দৃশ্য স্থির হয়ে গেল। নাম দেখানো চলছে। আজকের মতো কাহিনী শেষ। ধীমানের চোখ তাতারের দিকে ফিরল এতক্ষণে। কোথায় যাবি বলছিলি? তাতারের আগে শ্রাবণী উত্তর দিল, কাছাকাছি কোথাও একটা, 2-3 দিনের জন্যে। অনেক দিন তো বাইরে বেরোনো হয়নি আমাদের। আমি কি করে যাব? এখন আমার ছুটি কোথায়? অফিসে এখন অনেক কাজ। শ্রাবণী তাতারকে একটু আগে উস্কে রেখেছিল। এবার ছেলের চোখে চোখে একটু ইশারা করে নিল। সঙ্গে সঙ্গে তাতারের ভুরু জড়ো হয়ে গেল। কেন বাবা, সামনের সপ্তাহে ফ্রাইডে স্যাটারডেতে ছুটি আছে। আছে, তবে ও 3 দিনের জন্য অন্য প্ল্যানও ভাজা আছে ধীমানের। সে নরম করে ছেলের মাথায় একটু হাত রাখলো। আমার যে ওই সময় একটা অফিস ট্যুর আছে তাতার। না, তুমি ট্যুরে যাবে না, আমরা বেড়াতে যাব। তা হয় না তাতার, জেদ করো না, বাবা বলল। তাতারের মুখে এইটুকু হয়ে গেল। বাবার সামান্যতম প্রত্যাখ্যানেও চোখে জল এসে যায় তাতারের, ঠোঁট ফুলে ওঠে। ধীমান ছেলের সম্পর্কে খুবই স্পর্শকাতর, আর এটা শ্রাবণী খুব ভালোভাবেই জানত। একটু দুর্বল হয়ে পড়ল সে, তারই মতো জেদি হয়েছে ছেলেটা। ধীমান কাছে টানল ছেলেকে। অমনি চোখ দিয়ে লেবুর জল পড়া শুরু হলো। তো আচ্ছা আচ্ছা বাবা, আচ্ছা, দরকার হলে আমি অফিস ট্যুর ক্যান্সেল করে দেব। ঠিক তো বাবা? ঠিক, ওয়াদা। ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটারদের ভঙ্গিতে হাতে হাত মেলালো বাবার ছেলে। শ্রাবণী টেবিল থেকে মাছ তরকারি বাটি ফ্রিজে একটু একটু করে ঢোকাচ্ছে। ঠান্ডা জলের বোতল, ঢক ঢক করে একটু জল খেয়ে নিল বোতল থেকে। তার ঠোঁটের কোণে চাপা একটু বিজয়ের হাসি। ধীমান বেসিনে হাত ধুয়ে টিভির সামনে এসে আবার দাঁড়ালো। ইংলিশ খবর চলছে। নাক ঘুরিয়ে কেবল নাচ গানের চ্যানেল বার করল একটা। তারপর সোফায় বসে সিগারেট ধরিয়েছে। তাহলে 2 দিনের জন্য দীঘা ঘুরে আসা যাক, বলল ধীমান। শ্রাবণীর হাসিতে হালকা ব্যঙ্গ মিশল। মন্দ কি? তবে দীঘার ভিড়ে না গিয়ে গড়িয়াহাটে গেলেও তো হয়। শ্যামবাজারেও তো আমরা যেতে পারি, তাই না? সামান্য নিবল ধীমান। দীঘা পছন্দ নয়? তাহলে তাতার তুমিই বলো কোথায় যাবে। তাতার কলকাতার বাইরে কোনো জায়গায় যেতে পারেনি, তাই সব অদেখা জায়গায় তার কল্পনার একদম রোমাঞ্চকর স্থান। তা সে দার্জিলিংই হোক কিংবা লক্ষ্মীকান্তপুর। সে বাবার কোলের কাছে বাবু হয়ে বসল। বাবা, সুন্দরবনে যাবে? আমার ক্লাসের স্বপ্নজিৎ গেছিল লঞ্চে করে। গেলেই হয়, কিসব কুমির প্রকল্প আছে, বাবা উত্তর দিল। শ্রাবণী রান্নাঘর বন্ধ করে ব্যালকনির দরজা লক করছিল। বলল, না না না,
জ্যৈষ্ঠ মাসে সুন্দরবন যেতে হবে না, এলোমেলো ঝড় উঠবে। দেখোনি গত সপ্তাহে একটা নৌকা ডুবি হয়েছে। তাহলে মায়াপুর চলো, মায়াপুর, নবদ্বীপ এসব বলল ধীমান। শ্রাবণী এমন অদ্ভুতভাবে ধীমানের দিকে তাকালো, যেন এমন হাস্যকর কথা পৃথিবীতে কেউ কোনোদিনও বলেনি। ধীমান মনে মনে উষ্মা বোধ করছিল। ধীমানের কোনো কথাও কোনো কাজে কখনো পুরোপুরি খুশি হতে দেখল না শ্রাবণীকে। রান্নার প্রশংসা করলেও নয়, বিবাহ বার্ষিকীতে বিদেশি পারফিউম এনে দিলেও নয়, পুজোতে দামি শাড়ি কিনে দিলেও নয়। গত পুজোয় একটা শকিং পিঙ্ক কাঞ্জিভরম এনে দিল, তাতেও কোনো খুশির হিল্লোল নেই। 2200 টাকা দাম জানা সত্ত্বেও দিব্যি ঠান্ডা গলায় বলে দিল, এত দামি শাড়ি কিনতে গেলে কেন? আমি তো আর বেরোই কোথায়। অসহ্য লাগে ধীমানের। চেপে চেপে অ্যাস্ট্রেতে সিগারেট নেবালো ধীমান। অন্যদিন এ সময়ে তাতারের চোখে ঘুম জড়িয়ে আসতে থাকে, আজ তার চিহ্নটুকু মাত্র নেই। তাতারকে সোফা থেকে ওঠালো শ্রাবণী। চলো, শুয়ে পড়বে চলো। মনে রেখো, তোমার স্কুলের টাস্ক এখনো শেষ হয়নি। কাল আগে আগে ঘুম থেকে উঠে সব সামস করে নিতে হবে। তাতার মার সঙ্গে বিশেষ সুবিধা করতে পারে না, তার জন্য তার যত রকমের বায়ানাক্কা ধীমানের কাছে। যেতে যেতেও সে মরিয়া হয়ে জিজ্ঞাসা করলো, তাহলে কোথায় যাচ্ছি বাবা? শ্রাবণী শান্ত স্বরে বলল, সে যাবো একটা কোথাও নতুন জায়গায়। মাথা টিপ টিপ করছিল ধীমানের। ভেজে রাখা পুরো প্ল্যানটাই চপাট হয়ে গেল। ভাগ্যিস কিছু ফাইনাল করে ফেলেনি। যাকগে, একবার নয় বউ ছেলেকে নিয়েই ঘুরে এলো। ছেলে নিয়ে যাওয়ার সময় শ্রাবণী টিভি কমিয়ে দিয়ে গেছে। শব্দ এখন এত কম যে মনে হয় আলগা একটা ঘান ভাসছে কোনো একটা জায়গা থেকে। ভাসন্ত সুরে দুলছে লাস্যময়ী কোনো এক যুবতী। ধীমান সেদিকে তাকিয়ে অন্যমনস্ক হয়ে বারবার ভাবছে, ছুটিটা মারা গেল, ছুটিটা মারা গেল, ছুটিটা কেবলই মারা গেল। শোয়ার ঘরের দরজা আস্তে করে ট্রেনে শ্রাবণী ফিরছে ধীমানের কাছে। ধীমান সামান্য অবাক হলো। ছেলেকে শোয়াতে গিয়ে শ্রাবণী সাধারণত আর পেরে ওঠে না। সারাদিনের কাজের পর একবার শুলেই সে ঘুমিয়ে যায়। ঘাটটা বাঁকিয়ে ধীমান প্রশ্ন করল, কিছু বলবে? শ্রাবণী সময় এহলান দিল, তারা নেই, তোমার নাচ গান শেষ হোক। শব্দহীন বসে আছে দুজন। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট। শ্রাবণী বুঝি এভাবেই বসে থাকতে পারবে অনন্তকাল ধীমানের জন্য। ধীমান ক্রমশ চাপ অনুভব করছিল, চড়া মানসিক চাপ। অধৈর্য পায়ে নিজেই গিয়ে টিভি বন্ধ করে এলো। বোর করো না, বলো কি বলবে? ধীমান বলল। শ্রাবণী মিটি মিটি হাসছে। জায়গা ঠিক করে উঠতে পারলে না তো? বাজে বকো না, তোমারই তো কোনো জায়গায় পছন্দ হয় না। বিরক্তিটা গায়ে মাখল না শ্রাবণী। আমার একটা জায়গা ঠিক করা আছে। কোথায়? ধীমান বলল। নাম বলবো না, সাসপেন্স। সে একটা দারুণ সাইট। রঞ্জনা আর রঞ্জনার বর গিয়েছিল। এই রঞ্জনাকে ধীমান একদম পছন্দ করে না। শ্রাবণীর কলেজের বন্ধু, গাঁক গাঁক করে চেঁচায়, অশ্লীল রসিকতা করে, সব সময় আলু থালু। আর বরটা হচ্ছে তার ক্যাবলা দ্য গ্রেট। ওই বইয়ের সঙ্গে সারাক্ষণ জুজু হয়ে থাকে। ধীমান মুখ দেখালো। তোমার ওই রঞ্জনার টেস্ট, ও তো যেখানে কারি কারি খাবার পাবে সে জায়গায় ভালো বলবে। কোনো জায়গার কথা বলছে কে জানে। দেওঘর, মধুপুর বুঝি? পেঁড়া, মুরগি, আম যেখানে পাওয়া যাবে সেখানে তোমার বন্ধু যাবে। শ্রাবণী বলল, না গো না, এই গরমে কেউ ওদিকে বেড়াতে যায়? ধীমান মনে মনে বলল, ওই ধুমসিটা সব পারে। মুখে বলল, ও যেখানে বলবে সেখানেই যেতে হবে। ওকে বলো আগে শাড়ি জামা ভালো করে পরতে শিখুক। নিজের বকু সামলাতে পারে না, আবার লোকজনকে জ্ঞান দেয়। শ্রাবণী বলল, ওভাবে বলছো কেন? থাইরয়েডের প্রবলেম, একটু মোটা হয়ে গেছে, শরীরটা একটু হাঁসফাঁস করে বলেই না।
ওর থাইরয়েড, পিটুইটারি, অ্যাড্রিনালি সব কিছুর গন্ডগোল আছে। আছে তো আছে, শ্রাবণী উত্তেজিত হতে গিয়েও সামলে নিল নিজেকে। তুমি এবার বেড়ানোর জায়গা, বুকিং সব কিছুর ভার আমার উপরই ছেড়ে দাও, শ্রাবণী বলল। ধীমান বলল, যা ইচ্ছে তাই করো, শুধু মনে রেখো শুক্র, শনি, রবি, তার বেশি কিন্তু একটা দিনও নয়। সোমবার আমাকে আবার অফিসে যেতেই হবে। ধীমান হুমহাম করে বাথরুমে ঢুকে গেল। দাম করে বন্ধ করে দিল দরজা। বাথরুম থেকে বেরিয়ে সোজা শোয়ার ঘর, সব দরজায় হাঁ হাঁ। একটা ভারী দীর্ঘশ্বাস গড়িয়ে এলো শ্রাবণীর বুক থেকে। লোকটা বাথরুমের আলোও নেবায় না। ঘরে ঢোকার আগে শ্রাবণীর একটু কান্না পাচ্ছিল। বেড ল্যাম্পের নীলচে আলোটায় ঘরটা যেন এক আধো অন্ধকার গুহা, আদিম, ভয়াল। বিছানা ছাড়ার পর থেকে নানা ফাড়ফড়ে মাসে মশগুল থাকে ধীমান। মুখ ফুটে বলার দরকার পর্যন্ত হয় না, মনে মনে ভাবলেই যথেষ্ট। হাতের কাছে তার সব কিছু এসে হাজির। অন্তত 3 কাপ চা, হালকা কিছু পছন্দসই ব্রেকফাস্ট, বাজার এনে ফেলতে না ফেলতে সামনে শেভিং সেট, 9:30টার মধ্যে ভাত, নিখুঁত নিভাজ প্যান্ট শার্ট, ঘামের গন্ধহীন মোজা, প্রতিদিন আলাদা আলাদা ব্যবহৃত রুমাল। এত নিঃশব্দে ধীমানের হাতে পৌঁছে যায় সব কিছু, সে যেখানে শ্রাবণীর অস্তিত্বটায় পৃথক করে টেরই পাওয়া যায় না। বাতাসের মতো শ্রাবণী যেন ছড়িয়ে আছে গোটা সংসার জুড়ে, অবয়বহীন কিন্তু আছে। ধীমান ছাড়াও সংসারে তার কাজ কম নয়। ছেলের পড়াশোনা, বই খাতা গোছানো, 9টার মধ্যে ছেলেকে স্কুলের জন্য তৈরি করা, ছেলের টিফিন, কাজের লোকের সঙ্গে ক্রমাগত লেগে থাকা, প্রতিটি খুঁটিনাটি সামলানো, রান্না বান্না সব মিলিয়ে সংসারটাকে তেল মোবিল খাওয়া এক মসৃণ যন্ত্রের মতো চালানো। দেখলে মনে হয় যন্ত্রটা কেউ চালাচ্ছে না, নিজে নিজেই চলছে যন্ত্র। কিন্তু শ্রাবণীর অবদান এ সংসারে অনস্বীকার্য। এত হুড়োহুড়ির মধ্যে সকালে কথাটা আর উঠলই না। অফিসে গিয়ে বেড়ানোর প্রসঙ্গটা বেমালুম ভুলে গেল ধীমান। সে একটা বহুজাতিক প্রতিষ্ঠানের মাঝারি মাপের অফিসার। সকালে যথেষ্ট কাজে ব্যস্ত থাকতে হয় তাকে, বিকেলের দিকে একটু স্বাধীনভাবে হাত পা মেলার সুযোগ পায়। সেই সময়ে হয়তো মনে পড়তো, কিন্তু আজ একটা বৃষ্টির ঝামেলায় ফেসে গেল ধীমান। 4টে নাগাদ ফ্যাক্টরি থেকে জরুরি মেসেজ আসে, তারাতলার কারখানায় একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটেছে। জিএম সাহেব অর্ডার দেন, ধীমান শুড টেক দ্য সিচুয়েশন। ফ্যাক্টরিতে গিয়ে দেখল সে এক রক্তারক্তি অবস্থা। ক্রেন ওয়ার ছিঁড়ে 2 জন শ্রমিক প্রচণ্ডভাবে আহত। তাদের নিয়ে তক্ষুনি হাসপাতালে দৌড়ানো, চিকিৎসার ব্যবস্থা করা, পুলিশের হ্যাপা সামলানো, সব মিলিয়ে আজকের দিনটা ছিল ধীমানের কাছে ব্যস্ততম। তার ঘরে বসে কমিক্স পড়ছিল। বাবাকে দেখে ছুটে এসে ড্রয়িং স্পেসে জড়িয়ে ধরল। সব ঠিক হয়ে গেছে বাবা, সব কিছু ফাইনাল হয়ে গেছে, ছেলে বলল। ধীমানের শরীর সোফায় এলানো, শান্ত মগজ কোনো শব্দই গ্রহণ করেনি। শ্রাবণী টেবিলের সামনে একটা ঠান্ডা জলের গ্লাস রাখলো। তাতা, তোমার বাবাকে একটু রেস্ট নিতে দাও। এক চুমুকে জলটুকু শেষ করলো ধীমান। বুকের 2-3টে বোতাম খুলে দিল, আর মোড়া ভাঙল। বাবা আজ এসেছিল? হ্যাঁ, বিকেলে। তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে চলে গেলেন। আমাকে দিয়ে কি হবে? আশীর্বাদের দিন ঠিক হয়েছে? হয়েছে, সামনের বুধবার, পরের বুধবার, শ্রাবণী উত্তর দিল। বাবা বলতে এখানে ধীমানের বাবার কথা বলা হচ্ছে। তিনি এসেছিলেন তার মেয়ের বিবাহ দেওয়ার জন্য। ধীমান উত্তর দিল। কি আর বলবো? ধীমান কাঁধ ঝাঁকালো। টাকা, টাকা চাই, শুধু টাকা। ছোট ছেলের নতুন চাকরি, জমানো টাকা নেই। তুই বড় ভাই, একমাত্র বোনের বিয়ে, আমি বুড়ো মানুষ কত দিক সামলাবো, এরকম বলল ধীমানের বাবা। কথাগুলো তো মিথ্যে নয়, শ্রাবণী আস্তে করে উত্তর দিল। আলাদা থাকলেও আমাদের তো কিছু দায় দায়িত্ব আছে। ধীমান বলল, দায় দায়িত্ব না হাতি, শালা বড় হয়ে ফেঁসে যাওয়া। ধীমান মনে মনে গজগজ করতে লাগলো। মুখে তো আর রোজগার করতে হয় না,
বুঝবি আর কি, এত ধানে কতটা চাল। তাতারের এসব কুটকোচালে একদম পছন্দ হচ্ছিল না। অস্থিরভাবে বলল, বাবা শোনো না, আমরা কোথায় বেড়াতে যাব? তাতারকে কোলে টানলো ধীমান। বলো, কি বলছিলে বাবা? বাবার কানের কাছে মুখ নিয়ে গেল তাতার। মা জায়গা ঠিক করে ফেলেছে। ধীমান চোখ নাচালো। কোথায়? পৃথিবীর ভিতরে তো। উড়িষ্যা। দুদিনের জন্য? ধীমান বলল, দুদিনের জন্য উড়িষ্যা? তোর মা পারেও বটে। তা উড়িষ্যার কোথায়? শিমলিপাল নাকি অঞ্ঝা না একদম চিল্কা? বিদ্রুপটা বুঝল না দাতা। সমান উৎসাহে বলে চলেছে, হলো না, তুমি ফেল। বলতে বলতে দৌড়ে ঘর থেকে একটা হলুদ কাগজ নিয়ে এসেছে। এই দেখো, হোটেলের বুকিং। ছেলের হাত থেকে অলস মুখে কাগজটা নিল ধীমান। ভাঁজ খুলতে সহসা বিদ্যুৎ পৃষ্ঠ। সমস্ত স্নায়ু মুহূর্তের জন্য বিকল। নিঃশ্বাস বন্ধ। লাল লাল লেখাগুলো চোখের সামনে কাঁপছে, ঠিক আগুনের শিখার মতো হয়ে। ক্যাসুরিনা হলিডে রিসর্ট, চাঁদিপুর।